আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশ থেকে অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উপায় নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার কাজী আখতার হোসাইন। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব আখতার হোসেন, আমরা একটু আলোচনায় আনতে চাই যেটি এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়, বিশেষ করে অর্থনৈতিক জায়গাটিতে বাংলাদেশকে গত 10-15 বছরে যেভাবে লুটপাট করা হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা, কারো কারো ভাষায় যে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশে অবৈধভাবে অনেকে অর্থ পাচারের সঙ্গে জড়িত, এরকম নামও আমরা এখন দেখছি। বড় বড় শিল্প গ্রুপ এখানে জড়িয়ে গিয়েছে। এই যখন অবস্থা, আসলে প্রথমে একটু জানবো যে এই যে অর্থ পাচার যে বিদ্যমান আইন বাংলাদেশে রয়েছে, সেটি দিয়ে যারা এই সাথে সম্পৃক্ত নামগুলো আসছে, প্রমাণ সাপেক্ষে তারা যদি প্রমাণিত হন যে তারা দোষী, সেই জায়গায় আসলে বিচার করার কতটুকু সুযোগ আছে? আপনাকে ধন্যবাদ। আপনি খুবই বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত এবং প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আজকে আলোকপাত করছি আমরা। যেটা আপনি বলেছেন যে এটা সত্য যে বিভিন্ন রিপোর্টে এসছে যে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা, এখন আর হাজার হাজার শুনি না, লাখ লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছে এবং এই দেশের বিভিন্ন লোক, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যক্তি ইভেন হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে গড়ে তুলেছে। এখন প্রথমেই কোয়েশ্চেন দাঁড়াবে, এই বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আমরা একটা দ্বিতীয়বার স্বাধীনতা পেলাম এই দেশের, জুলাইয়ের স্বাধীনতার প্রেক্ষিতে প্রথমেই প্রশ্ন দাঁড়ায় যে এই আইনগুলো, এই যে পাচার বন্ধে কি কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো কি আইনগত কাঠামো রয়েছে। প্রথমেই আলোচনায় আসে এক্ষেত্রে আমাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন নামে একটা আইন রয়েছে আমাদের, যেটা এর আগে 2002 সালে হয়েছিল, 9 সালে হয়েছে এবং সর্বশেষ 2012 সালে আইনটা হয়েছে, যেটা এখন বিদ্যমান রয়েছে। এই আইনে অর্থ বা সম্পত্তি পাচারকে একটি মানি লন্ডারিং বলে অভিহিত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এ বিষয়ে আমাদের যে তদন্তকারী সংস্থা রয়েছে, সিআইডি হতে পারে বা দুর্নীতি দমন কমিশন হতে পারে, এই তদন্তকারী সংস্থা এগুলো বের করে আনার পরে আইনি কাঠামোতে এগুলোতে স্পেশাল জজের কাছে নিয়ে বিচার করা যাবে এবং সেই বিচারে এটা বলা হয়েছে যে মিনিমাম 4 বছর এবং ম্যাক্সিমাম 12 বছরের পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করার প্রভিশন রয়েছে। এবং এটাও বলা হয়েছে যে আদালত যে অন্যায়ভাবে, অবৈধভাবে যে সম্পদ বা টাকা পয়সা অর্জন করেছে বা পাচার করেছে, সেগুলো আদালত বাজেয়াপ্ত করতে পারে, সরকারের ভিতরে নিয়ে আসতে পারে, সো দ্যাট সরকার এগুলো দেশের উন্নয়নের কাজে বা দেশের প্রয়োজনে ব্যবহার করতে পারে। সুতরাং বর্তমান বিদ্যমান কাঠামোতে এইগুলো পাচার ঠেকানোর একটা প্রক্রিয়া আইনে রয়েছে, সুযোগ আইনে রয়েছে। কিন্তু জনাব আখতার, এই যে বিষয়টি আমরা একটু আলোচনা আনতে চাই, যে একটা দীর্ঘসূত্রিতার চিত্র আমাদের দেশে আইনি ব্যবস্থা আমরা দেখি। এই যে যারা একেবারে চিহ্নিত, এখন আমরা নামগুলো পাচ্ছি, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন, দেশের অর্থনীতিকে একবারে ধসের জায়গায় নিয়ে গিয়েছেন, এবং এই যে তাদেরকে দ্রুত বিচার ব্যবস্থার আওতায় আনার জায়গাটা আসলে তৈরি করা যায় কিনা? প্রথমেই বলবো যে আসলে যে কোনো বিচারিক কাঠামোতে তার নিয়ম অনুযায়ী বিচারটা হবে, অবশ্যই আইনেও এটা রয়েছে। তবে আপনি দেখে থাকবেন যে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটা বিচারের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেটা খুব একটা বেশি নয়। যদি সরকার এবং তদন্তকারী সংস্থা এবং রিপোর্টিং এজেন্সিগুলো তৎপর হয়, তাহলে এটা দ্রুত বিচারের আওতায় এনে এই যে অবৈধ সম্পত্তি যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশে বাইরে, সেগুলো সরকারের খাতায় এনে এগুলো কাজে লাগানো সম্ভব এবং সেটা আইনের মধ্যেই সম্ভব। এবং এই জন্য আমি বলবো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং এর সাথে শুরু করে যত সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান রয়েছে, তারা এখানে কার্যকর ব্যবস্থা নিতে পারে। সেকেন্ডলি, এই আইন হওয়ার সাথে সাথেই তদন্তকারী সংস্থা অ্যাপ্লিকেশন করে, কিন্তু আইনের 14 ধারায় বলেছে যে অ্যাপ্লিকেশন করে যে সকল প্রপার্টি দেশে বা বাইরে পাচার হয়েছে বা দেশে অবৈধভাবে রয়েছে, সেই সম্পত্তিগুলোকে অবরুদ্ধকরণ, দ্যাট ইজ ফ্রিজিং এবং অ্যাটাচমেন্ট করতে পারে। সুতরাং এই প্রক্রিয়া যদি গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে আইনের কাঠামোর মধ্যে থেকেই দ্রুত আপনার এই বিচার করা সম্ভব। তবে আরেকটা জিনিসও আমি এখানে অ্যাড করব, সেটা হলো যে এই যে আমরা জুলাইয়ের স্বাধীনতাটা পেলাম,
এতগুলো বাচ্চাদের এবং জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে পেলাম, এইটাকে যদি আমরা ক্যাশ করি, এই স্পিরিটটা যদি আমরা নেই, তাহলে আমি মনে করি যে এই সরকার আপনার একটা অর্ডিন্যান্স করে বিশেষ করে পার্টিকুলারলি এই পাচার এবং অবৈধ সম্পত্তি অর্জন করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তারা একটা বিশেষ বিধান করতে পারে এবং এটা সময়ের দাবি এখন। এটা কারণ এই বছরের পর বছর দীর্ঘসূত্রিতার মাধ্যমে বিচার হলে আসলে অনেকেই পার পেয়ে যান, এবং সেই সুযোগটা অনেকে নিয়ে নেন। রাইট। আরেকটা বিষয় এখানে আমি অ্যাড করব যে এই দেশে, আমাদের দেশে যে বিদ্যমান যে আইনের কাঠামো, সেখানে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে একটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটা রয়েছে। তারা BFIU, যেটা আমরা যেভাবে চিনি, তারা কিন্তু খুবই স্ট্রং ভূমিকা পালন করতে পারে। এবং আমি এটা যতটুকু জেনেছি বাংলাদেশ ব্যাংকের আমাদের পরিচিত বন্ধু বান্ধব থেকে, যে তারা অলরেডি এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে, কাজ করছেন। এবং বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল আছেন, উনি অত্যন্ত আইনে দক্ষ এইসব বিষয়ে, এবং অ্যাটর্নি জেনারেল অফিসের একটা স্ট্রং ভূমিকা এখানে রয়েছে, যেটা আইনের 28 ধারায় বলেছে। আইন বলছে যে যদি এরকম পাচারকৃত টাকা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার কি করতে পারে, বিদেশি সরকারের সাথে কন্ট্রাক্ট করতে পারে, চুক্তি করতে পারে, সে চুক্তির আওতায় দেশে টাকাগুলো ফিরিয়ে আনার জন্য দুই দেশের অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা এই জায়গাটা আরেকটু বিশদ আলোচনা করবো আপনার সঙ্গে, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। তারপরে 21শে বিজনেসে দর্শক, বিরতির আগে দেশ থেকে অর্থ পাচার রোধ ও পাচার অর্থ ফিরিয়ে আনার উপায় নিয়ে আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্টের আইনজীবী, কোম্পানি আইন অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার কাজী আখতার হোসাইনের সঙ্গে। আমরা তার সাথে আবারও যুক্ত হচ্ছে আলোচনা। জনাব আখতার হোসাইন, এবার একটু আসতে চাই যেখানে আমরা আলোচনার শেষ দিকে ছিলাম বিরতির আগে, যারা চিহ্নিত অপরাধী, যারা ইতিমধ্যেই বিদেশে অর্থ সম্পদ পাচার করেছেন, বিপুল বিত্ত, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন, আমরা গণমাধ্যমে সেই চিত্রগুলো দেখছি এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বিশেষ করে যে কয়েকটি দেশের নাম আমাদের দেশে বেশি শোনা যায়, যেমন আমরা যদি বলি মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই দেশগুলোর সঙ্গে আমাদের বিদ্যমান চুক্তিগুলো কেমন? যারা ইতিমধ্যেই সেখানে অর্থ পাচার করেছেন, অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, আদৌ কি এগুলো আমাদের চুক্তি অনুযায়ী বা আইন অনুযায়ী ফিরিয়ে আনা সম্ভব? প্রথমতই বলবো যে যদিও আইনে এরকম একটা ব্যবস্থা রয়েছে যে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সেই পাচারকৃত টাকা আনা সম্ভব বা আনতে পারে বলে আইনে যে বিদ্যমান আইন রয়েছে, যেহেতু রাষ্ট্রীয় কাঠামো এই পাচারের পেছনে পারপেট্রেটর ছিল, আমি বোধ করি কোনো দেশের সাথে এরকম কোনো কার্যকর চুক্তি এখন পর্যন্ত করা হয়নি। তবে ইন্টারিম গভর্নমেন্টের যে বর্তমান যারা প্রধান উপদেষ্টা রয়েছেন বা যারা উপদেষ্টা রয়েছেন, তারা অত্যন্ত ওয়েল অ্যাক্লেমড, খুবই পরিচিত, সুপরিচিত বিশ্বের সব দেশে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তো আপনার বিশ্বে একজন আলোচিত ব্যক্তি, রোল মডেল। সো উনি যদি এটা কার্যকর ব্যবস্থা নেন এবং এই সরকার যদি, ইন্টারিম সরকার যদি এই ব্যবস্থা নেন, আমি বিশ্বাস করি আইনে যে প্রভিশন রয়েছে যে চুক্তি করে সেসব দেশ থেকে পাচারকৃত টাকা এনে এই দেশকে কাজে লাগানো, সেটা আমি মনে করি পসিবল। এবং আমি বলবো যে বর্তমান সময়ে আপনার এই পাচারকৃত টাকাটা ফেরত আনাটাই আমি মনে করি মূল চ্যালেঞ্জ। এই ভঙ্গুর অর্থনীতির দেশকে যদি আমরা এখন গড়ে তুলতে চাই, তাহলে এই টাকাগুলো আনতে হবে। আপনি জেনে থাকবেন, হয়তো আপনিও জানেন, যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি নামে একটা আর্থিক খাতের গবেষণা সংস্থা রয়েছে ওয়াশিংটন ভিত্তিক। তারা বলেছে কি, মানে এটা খুবই মানে আশঙ্কাজনক যে নিউজ, সেটা হলো যে গড়ে প্রতি বছর বাংলাদেশ থেকে 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স। সো আপনি যদি এটা এগ্রিগেট করেন, ইট বিকামস লাখ অ্যান্ড লাখ মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে। সুতরাং আমাদের দাবি থাকবে জনগণের পক্ষ থেকে, যদি আমরা বলি তাহলেও বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যে নতুন স্বাধীনতার স্পিরিটটা গ্রহণ করবেন, তারা কার্যকর ব্যবস্থা নেবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে
ইনফরমেশন নেবেন, যেটা বিদ্যমান আইনেই রয়েছে ইনফরমেশন নেওয়ার বিষয়টা। এবং তাদেরকে আমরা শুনতে পাচ্ছি অনেক আপনার কালোবাজারি, অনেক অপরাধী অলরেডি চলে গিয়েছে, এবং তাদের যাওয়াটাও বন্ধ করতে হবে, যে ব্যাপারে বিভিন্ন ধরনের পালিয়ে যেতে যেন না পারে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এবং তাদের দেশের যে সম্পদ এবং দেশের বাইরের সম্পদ যে পাচার করেছে, যেগুলো এখন ওপেন, সবাই জানতেছে, সব জায়গায় এসছে, এই যুগে তো কোনো কিছু গোপন রাখা সম্ভব নয়। সেটা যেহেতু এসছে, আমাদের সবার দাবি থাকবে, আমারও দাবি থাকবে, আইনের দৃষ্টিতেই এগুলো সমাধান সম্ভব। এই টাকাগুলোকে দেশে এনে, পাচারকৃত সম্পদকে দেশে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব। জনাব আক্তার, এই যে অনেকেই দেশে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছেন, যেটি একেবারে অকল্পনীয়। হাজার হাজার কোটি টাকা হয়তোবা তারা সরিয়ে ফেলেছেন, আবার বাংলাদেশের অনেক ব্যাংকে হয়তোবা অবৈধভাবে রেখেছেন। এই জায়গাগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাটি আমি একটু আগে আপনি বলছিলেন, যেগুলোকে খুব বেশি ফোকাসে আনতে হবে, খুব দ্রুত বিচার করতে হবে, এবং এগুলোকে ফ্রিজ করে দেওয়া, ইতিমধ্যে আমাদের বিএফআই থেকে পদক্ষেপও দেখেছি। কিন্তু এগুলো যেন বেহাত হয়ে না যায়, জনগণের কল্যাণে যেন কাজে লাগে, দেশের স্বার্থে যেন কাজে লাগে, সেটিও তো নিশ্চিত করা লাগবে। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে, এবং এই যে আপনি যেটা বললেন যে এই সম্পত্তি যেন কোনোভাবেই বেহাত না হয়ে যায়, এই যে গভর্নমেন্টটা, এই যে ইন্টারিম গভর্নমেন্টটা, এটা কিন্তু জনগণের গভর্নমেন্ট, এটা একটা বিপ্লবের একটা সরকার। একে মাথায় রাখতে হবে যে এরা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, যে একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টি অনেক কিছু করে থাকবে। নো, সুতরাং আমার বিশ্বাস যে এই সরকার এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আইনের কাঠামো তো আছে যে এই দেশে যে পাচারকৃত বা দেশে যে আপনার অবৈধ সম্পদ অর্জন করেছে হাজার হাজার বিঘা জমি, এগুলো মামলা হওয়ার সাথে সাথেই তদন্তকারী সংস্থার অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে এগুলো ফ্রিজ করা সম্ভব এবং দেশের কাজে লাগানো সম্ভব। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গভর্নর সাহেব কিন্তু বলেও দিয়েছেন যে একেবারে নাম ধরে কিছু শিল্প গ্রুপের নাম বলেছেন, যে তাদের সম্পদ যেন ক্রয় থেকে সাধারণ মানুষ বিরত থাকেন। এটাও কিন্তু একটা মেসেজ। আপনারা দেখবেন, আসলে এটা আমাদের বলতে খুব দ্বিধা নাই, এবং এটা খুবই কষ্টের যে এই দেশকে মাফিয়ার যে চক্র, বিশেষ করে 2-3টা গ্রুপের নাম চলে আসে। আপনার ধরেন এস আলম কিভাবে 6টা ব্যাংকে খালি করে ফেললো, এবং আপনার এই ইটিভিটাও দখল করেছে, এটাও জবরদখল করেছিল। এইরকম জবরদখল একটা সরকারি বাহিনীর সহযোগিতা নিয়ে তারা করেছিল, যেটা সম্পূর্ণ আইনের দৃষ্টিতে অচল। এটা কিছুতেই পারে না। একটা সিভিলাইজ সোসাইটিতে কিভাবে একটা ডিফেন্সের একটা বডি এসব করতে পারে, যেগুলো যারা জনগণের স্বার্থ রক্ষা করবেন তারাই যদি সেই ভূমিকা নেন। রাইট, এরা এই আর্থিক যত কেলেঙ্কারি হয়েছে, আর্থিক যত সরাসরি তাদের কিছু সদস্যের নাম এসছে, এবং এটা ফ্যাক্ট। সুতরাং এই কালচার থেকে বের হইতে হবে, এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে এই সম্পত্তিগুলোকে নিয়ে এসে এগুলো যেন, আপনি যেটা বললেন, বেহাত না হয়ে যায়, এগুলো যেন আবার অন্যায়ভাবে ইউজ না হয়, আরেকজন দখল করে না নেয়, সেই জায়গাটাতেও এই সরকারকে কাজ করতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় প্রশাসক বসছে, বিভিন্ন ব্যাংকগুলোর কথা আপনি বলছিলেন, বোর্ড পুনর্গঠন হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর প্রশাসক নিয়োগের কথা চলছে, এগুলো যেন ত্বরিত হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেহেতু আইনের জগতের লোক, আমি বলবো যে সব সেক্টরে এই গভর্নমেন্ট হয়তো করছেন, ইট মে টেক টাইম, বাট আমার মনে হয় আরেকটু দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। সব জায়গাতে থেকে সকল ফ্যাসিবাদী সরকারের যে পারপেট্রেটরস যারা ছিল, যারা অ্যাকমপ্লিস ছিল, যারা সহযোগী ছিল, তাদেরকে সরিয়ে দিয়ে সত্যিকারে যারা এতদিন বঞ্চিত হয়েছে, অথবা যারা সৎ, নিশ্চয়ই রেকর্ড সব কিছু রয়েছে গভর্নমেন্টের ফাইলে, তাদেরকে এনে ওইসব জায়গাগুলোতে বসানো খুব জরুরি। পার্টিকুলারলি ব্যাংকিং সেক্টর এবং আর্থিক সেক্টরে এটা খুবই ভালো দিক যে একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, উনি বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন। তবে আমরা আশা করছি যে উনি পসিবলি, ওনাকে আরেকটু স্ট্রিক্ট হইতে হবে টু মানে আর্থিক সেক্টরে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উনি আরও স্ট্রিক্ট হবেন বলে আশা করছি। এবং উনি আসার পরে আপনি যেটা বললেন যে বিভিন্ন ব্যাংকগুলোতে যে প্রশাসক বসিয়েছেন অথবা পর্ষদ চেঞ্জ করেছেন, যাদেরকে বেদখল করেছিল, শুধু এস আলম নয়, এছাড়াও অন্যান্য ব্যাংক, অন্যান্য গ্রুপগুলো যারা আওয়ামী লীগের
নামে বেদখল করেছিল তাদের দখল ফিরিয়ে দিয়েছে। এই জিনিসগুলো ভালো, আশা করছি এই পদক্ষেপগুলো নেওয়ার পরে ইনশাআল্লাহ চলমান থাকবে, এতে করে দেশের আর্থিক সেক্টরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আসবে বলে এবং আশা করছি। আরেকটি বিষয় হচ্ছে অত্যন্ত জরুরি, আসলে রাতারাতি 15-16 বছরের জঞ্জাল কিন্তু সরিয়ে ফেলা সম্ভব নয়। সেখানে আমাদের জনগণকেও ধৈর্য ধারণ করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই ধরনের অপরাধ যেন কেউ আর না করতে পারেন, যারা করেছেন তাদেরকে সুযোগ থাকলে, প্রমাণ থাকলে সরকারকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু আমাদের লাগবে। সকলকে মিলেই কিন্তু এই ধরনের অর্থ পাচার রোধ করা, যারা পাচার করেছেন তাদেরকে ধিক্কার দেয়া, ভবিষ্যতে যেন এই প্রজন্ম সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, এই জায়গাটা যেন আমরা না দেখি, সেই প্রত্যাশায় রাখবো এবং কঠোর বিচার হোক, ভবিষ্যতে যেন এই ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না পায়, আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে দেশের অর্থ পাচার রোধ ও পাচার অর্থ ফিরিয়ে আনার বিভিন্ন কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম সুপ্রিম কোর্টের আইনজীবী, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার কাজী আখতার হোসাইনের সঙ্গে। এবারে নিচে আরো একটা বিরতি, দুপুর 2:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে, আমাদের সাথেই থাকুন।